অ্যাসপিরেন্টস, কেমন আছো তোমরা? তোমাদের আজকে আবার ওয়েস্ট বেঙ্গল কম্পিটিটিভ গাইডেন্সের আরেকটি ভিডিওতে স্বাগত জানাই। তো আজকের ভিডিওটি করার পিছনে যে কারণ তা হচ্ছে তোমাদের মধ্যে অনেকের অ্যাসপিরেন্টসরা আমাকে ডিম্যান্ড করেছো যে স্যার WBRS অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল রেভিনিউ সার্ভিস সম্পর্কে আমরা একটু দ্বিধা বা আমাদের ইনফরমেশান রিলেটেড একটু যে খিদে আছে সেই হিসাবে যদি একটু গাইড করে দেন এবং আমরা পরবর্তীকালে যেন এটা নিয়ে ভাবনা চিন্তা করতে পারি সেই একটি জায়গা করে দিতে চাই। তো এই ভিডিওটির আগে একটা কথা জানিয়ে দিই যে কিছুদিন আগে আমার যে এবিপি নিউজের ফেসবুক চ্যানেলে যে লিঙ্কটি তোমরা দেখে আমাকে যে ভালোবাসা এবং শ্রদ্ধা দিয়েছ তার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবং এখানেও আমার জার্নিটি তোমরা স্টাডি করে যারা যারা বিভিন্ন জেলা থেকে যে অ্যাসপিরেন্টসরা আছো তারা আমাকে আইদার ফেস টু ফেস বা হোয়াটসঅ্যাপে বা এমনি মেসেজে জানতে চেয়েছো যে স্যার আপনার এই সার্ভিসের জব প্রোফাইল এবং আপনার ওখানে যে ইউনিফর্ম পরা ছিল এই দুটির মধ্যে আমরা বিশেষ লিঙ্ক কি করে খুঁজে পাবো এই নিয়ে যদি একটু আমাদের বলেন। তো সেখান থেকেও আজকের ভিডিওটি করা। দেখো তোমরা অবশ্যই এখান থেকে নিশ্চয়ই কোনো পোটেন্সিয়াল ইনফরমেশান পাবে এবং এই ভিডিওটি দেখার শেষে আমি জানাবো কেন তোমাদের এই ভিডিওটি আমি অবশ্যই দেখতে রেফার করব। শুধু যে এই চাকরিতে আসতে চাই সেই হিসাবে না, এই পোস্টটি সম্পর্কে যে বিশদ ঘটনাগুলি আছে আশা করি তোমরা সেই রিলেটেড করে নিজেদের জার্নিকে এগিয়ে নিয়ে যেতে পারো। তো ওয়েস্ট বেঙ্গল রেভিনিউ সার্ভিস এটি একটি WBCS গ্রুপ এ সার্ভিস। তোমরা জানো 6 রকম WBCS গ্রুপ এ সার্ভিসকে PSC প্রেফারেন্সে রাখা যায়। তো তার মধ্যে একটি হলো ওয়েস্ট বেঙ্গল রেভিনিউ সার্ভিস, যা 2017-এ গঠিত হয় আন্ডার দ্য ডিপার্টমেন্ট অফ ফিনান্স রেভিনিউ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, যেটি নবান্নের 10 তলায় অবস্থিত। তো এখানে পে লেভেল 16 ধার্য করা হয়েছে স্যালারি হিসাবে রোপা 2019 হিসাবে। তো প্রত্যেকটি গ্রুপে সার্ভিসেরই ওই একই স্যালারি এবং আদার অ্যালাউন্স যেগুলো থাকে, যেমন মেডিকেল অ্যালাউন্স, HRA, DA, এইগুলো অ্যাড করে যা হয় সেটি তোমার গ্রস অ্যামুলমেন্ট হিসাবে বিবেচিত হবে। এক্ষেত্রে 3টে ডাইরেক্টরেটকে একত্রিত করে ওয়েস্ট বেঙ্গল রেভিনিউ সার্ভিস স্থাপিত হয়েছে। সেই 3টে ডাইরেক্টরেট আমরা প্রত্যেকে হয়তো না জানি না, তো সেটা জেনে নিই আজকে। প্রথমেই হচ্ছে ডাইরেক্টরেট অফ কমার্শিয়াল ট্যাক্স, অর্থাৎ যেটাকে আমরা বেলেঘাটার অফিস বলে থাকি। বেলেঘাটা কলকাতায় অবস্থিত সেই বেলেঘাটার অফিস। 2 নম্বর হচ্ছে ডাইরেক্টরেট অফ এক্সাইজ, যেটি বিবি গাঙ্গুলি স্ট্রিট লালবাজারের কাছে একটি ডাইরেক্টরেট আমরা জানি, সেটি ডাইরেক্ট এক্সাইজ। এবং 3 নম্বরটি হলো ডাইরেক্টরেট অফ রেজিস্ট্রেশন অ্যান্ড স্ট্যাম্প রেভিনিউ। এটার হেডকোয়ার্টার ফরচুনা টাওয়ার RBI এবং কোল RBIর একদম পাশে এবং কোল ইন্ডিয়ার অপোজিট ফুটে 9th ফ্লোরে অবস্থিত। তো এইগুলো গেল এদের হেডকোয়ার্টার সম্পর্কে, যারা প্রত্যেকেই ফিনান্স রেভিনিউ ডিপার্টমেন্টের আন্ডারে বিলং করে, আন্ডার দ্য সেম আমব্রেলা এই 3টে কাজ করে। তো এদের ডিউটিগুলো কি কি সেটা একবার আমি ওভারভিউ দিতে চাই যে এটা প্রত্যেকেরই কম বেশি এই ডিউটিগুলি থাকে। প্রথমত এই একটি ভিডিওর মাধ্যমে একটা WBCS গ্রুপে সার্ভিসের সমস্ত ডিউটিস সম্পর্কে বলা বোধহয় সম্ভব না, কোনো WBCS গ্রুপে সার্ভিস সম্পর্কেই সম্ভব নয়। তো তাও যেগুলি একদম মানে প্রাইমারি ওর যেটার কারণে গভর্নমেন্ট আমাদের অবশ্যই অ্যাপয়েন্ট করেন সেইগুলো হলো আমি একটু দেখাতে চাই। এক হচ্ছে রেভিনিউ অ্যাসেসমেন্ট অ্যান্ড আর্নিং। তো একটা স্টেটের মধ্যে কমার্শিয়াল অর্থাৎ ব্যবসায়িকভাবে যে ট্যাক্স আসে বা এক্সাইজ অর্থাৎ অ্যালকোহলিক যে লিকার সাবস্টেন্স তা থেকে যে রেভিনিউ গেন হয়, এবং রেজিস্ট্রেশন অফ ল্যান্ড প্রপার্টিজ অর আদার ডিডস
তার থেকে যে স্ট্যাম্প রেভিনিউ কালেক্ট হয় সেটিকে অ্যাসেস করা প্রাইমারিলি এই তিনটে দপ্তরের কাজ হলো। এটি একটি কোয়াসি জুডিশিয়াল অথরিটি, অর্থাৎ এখানে হিয়ারিং করার একটি পাওয়ার এখানকার অফিসারদেরকে দেওয়া হয়, সেই জন্য কোয়াসি জুডিশিয়াল। আরটিআই অ্যাক্ট 2005 তোমরা প্রত্যেকেই ডাব্লিউবিসিএস প্রিপারেশন এবং অন্যান্য পরীক্ষার ক্ষেত্রে এই অ্যাক্টটি সম্পর্কে পড়েছো। তো এখানে একটি বিশেষ পোস্ট থাকে যেটার নাম হচ্ছে স্টেট অ্যাসিস্ট্যান্স পাবলিক ইনফরমেশন অফিসার, এসএপিআইও বলা হয়। তো এই ভূমিকাটি এই দপ্তরেরই অ্যাসিস্ট্যান্ট কমিশনার যারা পদে থাকে তাদেরকে বা পরবর্তী যে পদগুলি আছে সেখানে ন্যস্ত করা হয়। এবং শুধুমাত্র রেজিস্ট্রেশন অ্যান্ড স্ট্যাম্প রেভিনিউ ডাইরেক্টরেটের একটা আলাদা ডিউটিস থেকে যায়, সেটি হলো এক্স অফিসিও ম্যারেজ অফিসার হিসাবে ভূমিকা থাকে। এডিএসআর হিসাবে যারা কর্মরত থাকেন তারা মূলত এই ঘটনাটিতে হস্তক্ষেপ বা তাদের যে ভূমিকা রয়ে যায়। তো এইগুলো হলো কমন জেনারেল ডিউটি। এছাড়াও প্রচুর রকম ডিউটি থেকে যায় যা এই তিনটি ডাইরেক্টরেটের অফিসার্সরা করে থাকে। তো সেগুলোও তো ডিটেলসে এই ভিডিওতে বলা সম্ভব হচ্ছে না, পরবর্তীকালে আমরা এগুলো জানব। প্রমোশন স্কোপের ক্ষেত্রে যাওয়ার আগে আমি চলে আসি যে এই তিনটে ডাইরেক্টরেট স্পেসিফিক্যালি কোন কোন রুলস বা অ্যাক্ট নিয়ে কাজ করে থাকে, এটি জানা অত্যন্ত জরুরি। কমার্শিয়াল ট্যাক্স মূলত জিএসটি রুলস নিয়ে কাজ করে থাকে এবং সেক্ষেত্রে যিনি ডাব্লিউবিআরএস হিসাবে অ্যাপয়েন্ট হয় তার অ্যাসিস্ট্যান্ট কমিশনার অ্যান্ড অফ স্টেট ট্যাক্স অ্যান্ড জিএসটি হিসাবে কর্মরত থাকে। একই রকমভাবে এক্সাইজ ডিপার্টমেন্টের ক্ষেত্রে বেঙ্গল এক্সাইজ অ্যাক্ট 1909 এবং এনডিপিএস অ্যাক্ট 1985 এই দুটি স্পেশাল অ্যাক্টকে নিয়ে মূলত কাজ হয়ে থাকে। এবং এক্ষেত্রে যে কর্মরত পোস্টটির নাম দেওয়া হয়েছে সেটি হচ্ছে ডেপুটি এক্সাইজ কালেক্টর। এটি একটি ইউনিফর্ম পোস্ট, অর্থাৎ এই পোস্টের ক্ষেত্রে পুলিশের মতো 3 স্টার ইউনিফর্ম পরে ডিউটি করতে হয়। তো বেসিক্যালি এই কারণের জন্যই এর ট্রেনিং শিডিউলটাকে করা হয়েছে পুলিশ ট্রেনিংয়ের ইকুইভ্যালেন্ট, সেটি আমি ট্রেনিং পোর্শনে এসে আলোচনা করছি। লাস্ট ওয়ান, রেজিস্ট্রেশন অ্যান্ড স্ট্যাম্প রেভিনিউ। এক্ষেত্রে অনেকগুলো অ্যাক্টের নাম লিখেছি, দেখে নাও তোমরা। রেজিস্ট্রেশন অ্যাক্ট 1908, ইন্ডিয়ান স্ট্যাম্প অ্যাক্ট 1899, ওয়েস্ট বেঙ্গল পিইউভিআই অর্থাৎ প্রিভেনশন অফ আন্ডার ভ্যালুয়েশন অফ ইনস্ট্রুমেন্ট রুলস 2001, ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট 1882, হিন্দু ম্যারেজ অ্যাক্ট 1955, স্পেশাল ম্যারেজ অ্যাক্ট 1954, ফেমা তোমরা প্রত্যেকেই পড়েছো এই জিনিসটি পরীক্ষার ক্ষেত্রে, আরটিআই এটিও তোমরা ওভারভিউ করেছো পড়াশোনায়, হিন্দু সাকসেশন অ্যাক্ট 1956। এই ধরনের অ্যাক্টগুলোকে নিয়ে কাজ করে এই দপ্তর এবং সেক্ষেত্রে যে অফিস হয় তার নাম হচ্ছে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট সাব রেজিস্ট্রার, অর্থাৎ এডিএসআর হিসাবে কর্মরত থাকে। তো এই গেল আমাদের ডাইরেক্টরেটস, তাদের ইমপ্লিমেন্টেড রুলস এবং যে যে পোস্ট অ্যালোকেট হয় ডাব্লিউবিআরএস থেকে সেইগুলির বিবরণ। প্রমোশনের ক্ষেত্রে আমরা এমক্যাস অর্থাৎ কেরিয়ার অ্যাডভান্সমেন্ট স্কিম যেটা আছে, অর্থাৎ আমরা প্রথম 8 বছর চাকরির পর 8th ইয়ারে অ্যাসিস্ট্যান্ট কমিশনার থেকে ডেপুটি কমিশনার, 15তম বছরে গিয়ে জয়েন্ট কমিশনার এবং 24তম বছরে গিয়ে সিনিয়র জয়েন্ট কমিশনার ডেজিগনেশন প্রাপ্ত হই। এরপরে যদি প্রত্যেকের ক্ষেত্রে তো আর এজ লিমিট সেম থাকবে না, 60 বছর বয়স যদি না হয়ে গিয়ে থাকে সিনিয়র জয়েন্ট কমিশনার হয়ে যাওয়ার পর, তখন পরবর্তী ওপরের পোস্টগুলির জন্য যদি ভ্যাকেন্সি ক্রিয়েট থাকে তবে অ্যাডিশনাল কমিশনার অ্যান্ড স্পেশাল কমিশনার অবধি হওয়ার সুযোগ থেকে যায়। এইভাবে একটা লং প্রমোশনাল অ্যাসপেক্টে এটি খুব ভালো একটি সার্ভিস, যেটি ডাব্লিউবিসিএস এক্সিকিউটিভের থেকে প্রায় কোনো অংশে কম না বলা যায়। এই কথাটি বলার পিছনে আরেকটি মেজর কারণ রয়ে যায় এই পয়েন্টে, সেটা হচ্ছে
সিনিয়র জয়েন্ট কমিশনার র্যাঙ্ক প্রাপ্ত হওয়ার পরবর্তী সময়ে বেসড অন ইয়োর পারফরমেন্স অর ভ্যাকেন্সি প্রমোটেড আইএএস নমিনেশনও পাওয়া যায়। অর্থাৎ শেষ জীবনে রিটায়ারমেন্টের আগে আইএএস হিসাবেও তোমার রিটায়ারমেন্ট হতে পারে ডাব্লিউবিআরএস জয়েন করার পর। ডিপেন্ড করছে তোমার টেনিওর কত, যে ঘটনাগুলো আমি আগে বললাম, বা কেমন ওভারঅল সার্ভিস লাইফ কেমন গেছে, এসবের উপর কিছুটা ডিপেন্ডেন্সি থাকে। কিন্তু ইটস এ চান্স, যেটা ডাব্লিউবিসিএস এক্সিকিউটিভও সেম চান্স রয়ে গেছে। ডাব্লিউবিসিএস গ্রুপ বি অর্থাৎ পুলিশ সার্ভিস যারা ডিএসপি হিসাবে বা এসডিপিও হিসাবে জয়েন করে তারা আইপিএস নমিনেশন পায়। তো এইগুলো এইখানকার একটা স্পেশাল পাওনা, যা দেশ সমাজ এবং সর্বক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ শিরোপা বহন করে। শেষে চলে আসি এর ট্রেনিং পর্যায়গুলি, অর্থাৎ অফিস অ্যালোকেট হওয়ার আগে বা পরে এই ট্রেনিংগুলো অবশ্যই এই সার্ভিসের মধ্যে ইনক্লুড থাকে। একজন ডাব্লিউবিআরএস অফিসার জয়েন করার পর যে 3টি ট্রেনিং পায় তার মধ্যে প্রথমটি হলো পুলিশ ট্রেনিং, যেটি স্বামী বিবেকানন্দ স্টেট পুলিশ একাডেমি ব্যারাকপুর, সেখানে 2 মাস ব্যাপী একটি প্রোগ্রাম হয়। আগে এটি 3 মাসের ছিল, তারও আগে 6 মাসের ছিল, তো এখন সেটিকে 2 মাসের করা হয়েছে। এটা ভ্যারি করতে পারে। আমার সময় 2 মাস ছিল, আমি সেই হিসাবেই ডেটাটা পুট করেছি। নেক্সট এটিআই, যেটাকে তোমরা সল্টলেকের অ্যাডমিনিস্ট্রেটিভ ইনস্টিটিউট হিসাবে আমরা চিনি প্রত্যেকেই, সেই এনএসএটিআইতে একটি অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রেনিংয়ের ব্যবস্থা থাকে। আমাদের ক্ষেত্রে 3 সপ্তাহ ছিল, এটি 3 থেকে 4 সপ্তাহ ব্যাপী হতে পারে। এবং সবশেষে ল্যান্ডের ট্রেনিং একটা অবশ্যই জরুরি ঘটনা, কারণ রেজিস্ট্রেশন অ্যান্ড স্ট্যাম্প রেভিনিউ দপ্তরের ব্যাপক ভূমিকা থাকে এই ল্যান্ড ট্রেনিংটার প্রতি। মানে এটি না জানলে যেন এই পোস্টের জন্য কাজ করা যায় না। জেনারেলি বিএলএলআরও হিসাবে যারা থাকে তাদেরই এটি প্রয়োজনীয় জিনিস। সেখানে যেমন বেঙ্গল টেনেন্সি অ্যাক্ট, ওয়েস্ট বেঙ্গল স্টেট অ্যাকুইজিশন অ্যাক্ট বা ওয়েস্ট বেঙ্গল ল্যান্ড রিফর্ম WBLR 1955, এইগুলো নিয়ে যেমন তাদের জানতে হয়, তেমনি এডিএসআর পোস্টের ক্ষেত্রেও এগুলি জানতে হয়। তো সার্বিকভাবে ল্যান্ড ট্রেনিংটা হয় আইদার শালবনীতে আর না হলে বহরমপুর এলএমটিসি। আমার ক্ষেত্রে বহরমপুর এলএমটিসি হয়েছিল একটি 1 সপ্তাহ ব্যাপী প্রোগ্রাম। এগুলো সবকটি রেসিডেন্সিয়াল ইন সার্ভিস ট্রেনিং, অর্থাৎ এই ট্রেনিংয়ে থেকে করতে হয় এবং সেই সময় স্যালারিরত অবস্থাতেই করানো হয়। এমনটা না যে ট্রেনিংয়ের সময় কোনো স্যালারি ডিডাকশান বা কমপ্লিটনেস থাকে না, অর্থাৎ কমপ্লিট স্যালারি নিয়েই এটা কন্ডাক্ট করানো হয়। তো দ্যাটস অ্যান ওভারভিউ অফ ওয়েস্ট বেঙ্গল রেভিনিউ সার্ভিস। যে কথাটি আমি শুরুতে বলছিলাম যে আমার এই টোটাল ভিডিওটা অবশ্যই তারা দেখবে যারা ডাব্লিউবিআরএসকে ডাব্লিউবিসিএস ইন্টারভিউতে ফার্স্ট চয়েস রাখছো। কারণ ফার্স্ট চয়েস সবসময় পিএসসির যে বোর্ডটা তৈরি হয়, ইন্টারভিউয়ের বোর্ড ইনক্লুডিং চেয়ারম্যান, তাদের একটা কোশ্চেন করার বড় জায়গা থেকে যায়। তো এই ইনফরমেশনসগুলো আমি যদি একটুখানি নেড়ে ঘেটে দেখতে পারি তো কোথায় যেন আমি এক ধাপ আগিয়ে থাকি, তাই নয় কি? তো সেই কারণে আমি শুরুতে বললাম যে এই ভিডিওটি তোমাদের আশা করি কাজে দেবে। একটি স্ক্রিনশট তুলে রেখে দিতে পারো এবং কোনো পয়েন্ট যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানিও। আদারওয়াইজ আজকের ভিডিও এখানেই শেষ করছি। শুভরাত্রি, নমস্কার।